সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ফিজিক্স ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আজকে তোমাদের সাথে আমার ক্লাসের বিষয় হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা অধ্যায়। এর আগে আমাদের 2টি ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আগের লেকচারে আমরা প্রথম সূত্র, শূন্যতম সূত্র, এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে তোমাদের যেটা আলোচনা করব, তার আগে আগের ক্লাসের একটু অংশ আলোচনা করে নিই আমরা। তো আগের ক্লাসে আমরা কি দেখছিলাম, এরকম একটা সূত্র লিখছিলাম না, ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এখানে একটু জিনিস এক্সট্রা ভাবে আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। কেমন? যদি আমি সিস্টেমে তাপ দেই, হ্যাঁ, সিস্টেমে যদি বাইরে থেকে তাপ দেই তাহলে কি হবে, আলটিমেটলি কি হবে? সিস্টেমের তাপ বেড়ে যাবে না, যা ছিল বেড়ে যাবে। যদি আমি সিস্টেমে তাপ দেই তাহলে কি হবে, ডিকিউ কি হবে, ধনাত্মক হবে। তাপ দিলে ডিকিউ কি হবে, ধনাত্মক হবে। হ্যাঁ, তাপ দিলে ডিকিউ ধনাত্মক হবে, এটাকে শুধু মুখস্থ করবো। আর যদি সিস্টেমের তাপ হ্রাস করি, ডিকিউ কি হবে, ঋণাত্মক হবে। হ্রাস মানে কি, ছেড়ে দেওয়া বা বের করে নেওয়া, তাহলে ঋণাত্মক হবে। মিলে গেছে না বাস্তবতার সাথে? এটা মনে রাখতে হবে। যদি আমি সিস্টেমে তাপ দেই তাহলে সিস্টেমে তাপ দিলে কি হবে, তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তিও বাড়বে, এটা মনে রাখবা। সিস্টেমে তাপ দিলে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তিও বাড়বে। তাহলে কি হবে, ডিউ ধনাত্মক হবে। আর যদি সিস্টেম থেকে তাপ হ্রাস করি, অপসারণ করি, তাহলে কি হবে, তাপ কমে যাবে। তাপ কমে গেলে কি হবে, তাপমাত্রা কমে যাবে। তাপমাত্রা কমে গেলে কি হবে, অভ্যন্তরীণ শক্তিও কমবে। তাহলে এটা কি হবে, ঋণাত্মক হবে। দিলে ধনাত্মক, নিয়ে নিলে ঋণাত্মক। আর সম্পাদিত কাজ, এটা একটু ব্যতিক্রম, এটা মনে রাখবা। এটা তোমরা এখনই খাতায় লিখে নাও, যে যদি আমি একটা সিস্টেমকে কি করি, প্রসারিত করি। সিস্টেমকে কি করি, প্রসারিত করি, আয়তন বৃদ্ধি করি, তাহলে সিস্টেম নিজে কাজ করবে। যদি একটা গ্যাসকে আমি কি করি, প্রসারিত করি, তাহলে সিস্টেম নিজে কাজ করবে পরিবেশের উপর, এবং এই কাজটি ধনাত্মক। এই কাজটি ধনাত্মক। আর যখন আমি একটা গ্যাসকে সংকুচিত করব, একটা সিস্টেমকে কি করব, সংকুচিত করব, তখন যেটা হবে, পরিপার্শ্ব সিস্টেমের উপরে এসে কাজ করবে। পরিপার্শ্ব সিস্টেমের উপরে এসে কাজ করবে। যখন গ্যাস সংকুচিত হবে তখন পরিপার্শ্ব সিস্টেমের উপরে এসে কাজ করবে। তখন কিন্তু সিস্টেম কোনো কিছু করবে না, তখন পরিপার্শ্বকে চাপ দিয়ে তার উপরে এসে কাজ করবে। এই জন্য কাজ কি হবে, ঋণাত্মক হবে। এটা মনে রাখবে। তাহলে আমাদের শেষ কথাটা দাঁড়াইলো এরকম, যে গ্যাস প্রসারণে কাজ, সম্পাদিত কাজ ধনাত্মক, এবং গ্যাস সংকোচনে তোমার সম্পাদিত কাজ ঋণাত্মক। এটা মনে রাখবে। এইটুকু আমাদের এখন আজকের পড়ায় কাজে লাগবে, ঠিক আছে? তো আজকে তোমাদের সাথে যেটা পড়া, যে আমাদের যে গ্যাসের যে চলরাশিগুলো আছে, গ্যাসের চলরাশি কয়টা, 3টা, পি, ভি এবং টি। এই তোমার চাপ, তাপমাত্রা এবং আয়তন, এরা গ্যাসের চলরাশি। এদের উপর ভিত্তি করে তাপগতির যে বিভিন্ন পরিবর্তন, 4 ধরনের পরিবর্তন সংঘটিত হয়। হ্যাঁ, একটা সমচাপ পরিবর্তন, একটা সমআয়তনের পরিবর্তন, সমষ্ণ পরিবর্তন অথবা প্রক্রিয়া, আমরা যেভাবে বলি না কেন, এবং রুদ্ধতাপীয় পরিবর্তন অথবা কি প্রক্রিয়া। হ্যাঁ, তো প্রথম দুইটা তোমরা পড়ে নিবা। এটা খুবই অত গুরুত্বপূর্ণ জিনিস না, পরীক্ষায় ধরে নেওয়া আসেই না। শুধু এখানে চাপ তোমার কনস্ট্যান্ট থাকে, চাপের কোনো পরিবর্তন হয় না, এখানে আয়তনের কোনো পরিবর্তন হয় না। এটা শিখলেই হয়, এবং ইকুয়েশনগুলো শিখলেই হয়ে যাবে। তোমরা রিডিং পড়ে নিলেই আশা করি তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমষ্ণ পরিবর্তন এবং রুদ্ধতাপীয় পরিবর্তন। এই দুটা আজকে তোমাদের আমি পড়াবো। তো এখন আসো, সমষ্ণ পরিবর্তন বা প্রক্রিয়া কি জিনিস। যে পরিবর্তনে সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, যে পরিবর্তনে সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, তাকে সমষ্ণ পরিবর্তন বলে, বললেই হয়ে যাবে। আর একটু যদি বেশি করে বলি, যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসকে সংকুচিত বা স্থির তাপমাত্রায় কোনো সিস্টেমের গ্যাসকে সংকুচিত বা প্রসারিত করলে যে পরিবর্তন হয় তাকে সমষ্ণ পরিবর্তন বা সমষ্ণ সংকোচন বলে, এবং যে প্রক্রিয়ায় এই পরিবর্তনটা সংঘটিত হয় তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। এভাবে মুখস্থ করলে হবে। বুঝতে পারছি, যে স্থির তাপমাত্রায় কোনো সিস্টেমের গ্যাসকে সংকোচিত বা প্রসারিত করলে যে পরিবর্তন হয় তাকে সমষ্ণ সংকোচন বা সমষ্ণ প্রসারণ বলে, এবং যে প্রক্রিয়ায় এই পরিবর্তন সংঘটিত হয় তাকে আমরা বলবো সমষ্ণ প্রক্রিয়া। তো এর ব্যাখ্যাটা কেমন, এর ব্যাখ্যাটা এরকম, যে
আমরা যদি একটা তোমার হচ্ছে সিলিন্ডারের ভিতরে গ্যাস আবদ্ধ করে রাখি, পিস্টনযুক্ত সিলিন্ডারে যদি আমরা কি করি, গ্যাস আবদ্ধ করে রাখি, তাহলে আমরা এটাকে চাইলে কি করতে পারবো, চাইলে সংকুচিত করতে পারবো, আর চাইলে কি করতে পারবো, প্রসারিত করতে পারবো। তো আমরা যখন একটা সিস্টেমে সিলিন্ডারকে আমরা সিস্টেম কল্পনা করলাম, যখন হচ্ছে গ্যাসকে আমরা কি করতেছি, যখন সংকুচিত করতেছি, হ্যাঁ, তখন হচ্ছে পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ করতেছে এবং সিস্টেমে, যার ফলে কি হবে, সিস্টেমের তাপ বৃদ্ধি পাবে। গ্যাস সংকুচিত হবে, গ্যাস কি হয়ে যাবে, সংকুচিত হবে, এবং সংকুচিত হলে কি হবে, সিস্টেমের তাপ বৃদ্ধি পাবে। তো তাপ বৃদ্ধি পাইলে সিস্টেমের কি হয়ে যাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি হলে কি হয়, আগে বলছি যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে অভ্যন্তরীণ শক্তিও বাড়বে। তো আমি আবারও বলতেছি, আমি যদি গ্যাসকে সংকুচিত করি তাহলে ওর আয়তন কমে যাবে, আয়তন কমলে ওর তাপ বাড়বে, তাপ বাড়লে কি হবে, তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তিও বাড়বে। ঠিক আছে? তো আমরা যদি এই গ্যাসকে যে সংকুচিত করব, যদি আমরা ধীরে ধীরে সংকুচিত করি এবং যতটুকু তাপ উৎপন্ন হবে সেটা যদি ধীরে ধীরে আমরা পরিপার্শ্বে ছেড়ে দেই, তাহলে কি দাঁড়াবে, আমাদের সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছি যে আমি যদি কোনো একটা গ্যাসকে সংকুচিত করি এবং যে তাপটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ধীরে ধীরে কি করব, আমি হচ্ছে পরিপার্শ্বে কি করব, ছেড়ে দিব। ছেড়ে দিলে কি হবে, আমাদের হচ্ছে সিস্টেমের ভিতরে যে তাপমাত্রা, এর কোনো পরিবর্তন হবে না। এখন আমি যদি কি করি, একটা গ্যাসকে কি করি, প্রসারিত করি। প্রসারিত হওয়ার জন্য একটা কাজ করতে হবে, হ্যাঁ। এই কাজ করার জন্য হচ্ছে কি দাঁড়াবে, সিস্টেমের যে অভ্যন্তরীণ যে শক্তি আছে, অর্থাৎ তাপমাত্রা আছে, সেটা কমে যাবে। যখন প্রসারিত হবে, গ্যাস আয়তনে যখন প্রসারিত হয় তখন ওর কি হয়ে যায়, তাপমাত্রা কমে যায়, তাপমাত্রা কমে যাবে, অভ্যন্তরীণ শক্তিও কমে যাবে। কিন্তু আমরা যদি এই প্রসারণটা যদি ধীরে ধীরে করি, তাহলে যতটুকু তাপের প্রয়োজন হবে ততটুকু যদি আমি বাইরে থেকে, পরিপার্শ্ব থেকে গ্রহণ করি, যতটুকু তাপের প্রয়োজন ততটুকু যদি বাইরে থেকে গ্রহণ করি, তাহলে কি দাঁড়াবে, এই সিস্টেমের অভ্যন্তরীণ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে কি দাঁড়াইলো, যে আমি যদি হচ্ছে সমস্ত পরিবর্তনে, আমি যদি একটা গ্যাসকে সংকুচিত যখন করলাম, যে তাপটা উৎপন্ন হবে সেটা আমি বাইরে ছেড়ে দিব, আর যখন আমি প্রসারিত করব, যে তাপটা প্রয়োজন হবে সেটা আমি কি করব, বাইরে থেকে গ্রহণ করব। তাহলে সিস্টেমের মোট তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এটি হচ্ছে তোমার সমষ্ণ পরিবর্তন বা প্রক্রিয়া। হ্যাঁ, তো এবার দেখো যে আমাদের রুদ্ধতাপীয় পরিবর্তন বা প্রক্রিয়ায় কি হবে, ঠিক সমষ্ণ যা ঘটছে একটু চেঞ্জ, একটু উল্টা হয়ে যাবে। যে সমষ্ণ পরিবর্তনে আমাদের তাপমাত্রার কোনো কি হয় না, পরিবর্তন হয় না। কিন্তু এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, তাহলে সমষ্ণ পরিবর্তনে কি কি পরিবর্তন হয়েছিল, গ্যাসের আয়তন পরিবর্তন হয়েছিল, চাপের পরিবর্তন হয়েছিল, কিন্তু স্থির কে ছিল, টি স্থির ছিল। হ্যাঁ, রুদ্ধতাপীয় পরিবর্তনে পি, ভি এবং টি তিনজনই পরিবর্তন হবে, পি, ভি, টি তিনজনেরই কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তো কেমন হবে বিষয়টা খেয়াল করে দেখো। তাহলে আমি কি বলতে পারবো, যে পরিবর্তনে গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রার পরিবর্তন হয় তাকে রুদ্ধতাপীয় পরিবর্তন বলে, এভাবে বলতে পারবো, বা প্রক্রিয়া বলে। যে পরিবর্তনে গ্যাসের চাপের পরিবর্তন, আয়তনের পরিবর্তন এবং হচ্ছে কি হয়, তাপমাত্রার পরিবর্তন সংঘটিত হয়, তাকে রুদ্ধতাপীয় পরিবর্তন বা প্রক্রিয়া বলে। এইভাবে সহজে আমরা সংজ্ঞাটা দিতে পারবো, বা বই থেকে তুমি একটু দেখে নিবা। হ্যাঁ, তো এখানে কি ঘটনা ঘটবে, যখন আমরা সেই একটা সিস্টেমের একটা আবদ্ধ পাত্রের যে গ্যাসগুলো আছে, আমি যখন সংকুচিত করব বা যখন প্রসারিত করব, তখন আগের যে ঘটনা ঘটছিল, আমাদের যখন আমরা সংকুচিত করতেছিলাম তখন কি হয়েছিল, তাপ উৎপন্ন হয়েছিল, যখন প্রসারিত করতেছিলাম তখন কি হয়েছিল, তাপ কমে যাচ্ছিল। তো এইখানে ওইখানে কি হয়েছিল, যে আমি যখন সংকুচিত করতেছিলাম যে তাপটা উৎপন্ন হয়েছিল আমি বাইরে ছেড়ে দিতে পারছি, আমি যখন প্রসারিত করতেছিলাম, যখন যে তাপের কমে যাচ্ছিল, যে তাপ প্রয়োজন পড়তেছিল সেটা আমি বাইরে থেকে নিতে পারছিলাম। এই জন্য কি হয়েছিল, তাপের সমতা রক্ষা হয়েছিল, তাপের সমতা রক্ষা না, আমাদের তাপমাত্রা কি ছিল, সমতা ছিল, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, কিন্তু এইখানে যেহেতু হচ্ছে আমরা, এখানে আমাদের একটা শর্ত দেয়া আছে যে আমাদের এটা আবদ্ধ জায়গায় করতে হবে। আবদ্ধ জায়গায় অর্থাৎ এখানে কোনো তাপের আদান প্রদান হবে না। কোন পরিবর্তনে, রুদ্ধতাপীয় পরিবর্তনে তাপের কোনো আদান প্রদান হবে না। তাহলে কি ঘটনা ঘটবে, আমি যদি এই আবদ্ধ জায়গায় যদি হচ্ছে, যেখানে তাপের কোনো আদান প্রদান হবে না, সেখানে যদি একটা গ্যাসকে সংকুচিত করি, তাহলে সিস্টেমের ভিতরে তাপ বেড়ে যাবে। আমি কি করতে পারবো না, এই তাপটা ছাড়তে পারবো না। না ছাড়লে কি হবে, তাপ বাড়লে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে কি হবে, অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাবে। হ্যাঁ,
আর যখন আমি গ্যাসকে প্রসারিত করব তখন কি হয়ে যাবে, তাপ কমে যাবে। তাপ কমলে তাপমাত্রা কমে যাবে, আর তাপমাত্রা কমলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হবে। তো কি দাঁড়াইলো, আমি আয়তন যখন কমাচ্ছি তখন আমাদের হচ্ছে চাপের পরিবর্তন হচ্ছে, তাপমাত্রারও পরিবর্তন হচ্ছে। আয়তন যখন বাড়াচ্ছি তখনও চাপের পরিবর্তন হচ্ছে, তখনও তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তো যে প্রক্রিয়া বা পরিবর্তনে এই তিনজনেরই পরিবর্তন হবে তাকে আমরা রুদ্ধতাপীয় পরিবর্তন বলবো। আর একটু যদি অ্যাড করে নেই, যে পরিবর্তনে গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রার পরিবর্তন হয় কিন্তু তাপের কোনো পরিবর্তন হয় না, তাকে রুদ্ধতাপীয় পরিবর্তন বা প্রক্রিয়া বলে। খেয়াল করে দেখো, যেহেতু সিস্টেমটা আমার আবদ্ধ, এখানে কিন্তু বাইরে তাপ ছাড়তেও পারতেছি না, বাইরে থেকে তাপ নিতেও পারতেছি না। শুধুমাত্র সংকোচন এবং প্রসারণে কখনো তাপমাত্রা বাড়তেছে, আবার কখনো তাপমাত্রা কমতেছে, কিন্তু খেয়াল করে দেখো মোট তাপের কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না। যেটা আমাদের সমষ্ণ পরিবর্তনে ছিল, যে আমি তাপ ছেড়ে দিচ্ছিলাম আবার তাপ গ্রহণও করতেছিলাম, ওইখানে কিন্তু তাপের পরিবর্তন হচ্ছিল। কিন্তু এখানে দেখো তাপের কোনো পরিবর্তন হবে না। এই তিনজন পরিবর্তন হবে কিন্তু তাপের কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। আর চাপ এবং আয়তন পরিবর্তন হবে, তাপেরও পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। হ্যাঁ, তো সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু হচ্ছে তোমার বয়েলের সূত্র মেনে চলে, বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। তো সমষ্ণ প্রক্রিয়ায় আমরা হচ্ছে গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে যে সূত্র পাবো সেটা হচ্ছে এরকম, বয়েলের সূত্রের মতোই, পিভি ইকুয়াল টু কত, ধ্রুবক, পিভি ইকুয়াল ধ্রুবক। তো তোমরা যারা বয়েলের সূত্র জানো, তো বয়েলের সূত্রটা হচ্ছে পিভি ইকুয়াল টু, যদি ধ্রুবক হয় তাহলে আমি কি লিখতে পারবো, P1 V1 ইকুয়াল ধ্রুবক লিখতে পারবো, অথবা কি লিখতে পারবো, P2 V2 ইকুয়াল কত লিখতে পারবো, ধ্রুবক লিখতে পারবো। তো এইভাবে আমরা হচ্ছে এটা সমান কি লিখতে পারবো, এটা সমান এটা লিখতে পারবো। এভাবে আমি আরো লিখতে পারি, P3 V3 ইকুয়াল কত, ধ্রুবক, P4 P3 P4 V4 সমান ধ্রুবক লিখতে পারবো। কারণ হচ্ছে এক একটা আয়তন এক একটা চাপ হবে, এক একটা চাপের জন্য এক একটা আয়তন হবে। হ্যাঁ, তো আলটিমেটলি যে সূত্রটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। এইটা হচ্ছে বয়েলের সূত্র এবং এটা হচ্ছে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। এই সূত্র মুখস্থ করে রাখবা। আর রুদ্ধতাপীয় পরিবর্তনে যে সূত্রগুলো আসবে সেটা হচ্ছে এরকম হবে। হ্যাঁ, পিভি গামা ইকুয়াল ধ্রুবক হবে। তো এগুলো সব প্রমাণ আছে, আমাদের প্রমাণ শেখার দরকার নাই, তোমরা একটু রিডিং পড়বা, বইয়ে যে প্রমাণগুলো দেওয়া আছে, আর যতটুকু বোঝো এরপরে এই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে। পিভি গামা ইকুয়াল হচ্ছে ধ্রুবক, পিভি গামা ইকুয়াল হচ্ছে ধ্রুবক। এটা চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কোন পরিবর্তনে, রুদ্ধতাপীয় পরিবর্তনে। এবং আরেকটা কথা বলে রাখি, রুদ্ধতাপীয় পরিবর্তনে কিন্তু আমি বুঝবো কিভাবে যে এই অঙ্কটা রুদ্ধতাপীয় পরিবর্তনের না এটা হচ্ছে সমষ্ণ পরিবর্তনের। যদি হঠাৎ করে লেখা থাকে যে হঠাৎ করে আয়তন সংকুচিত হয়েছে বা প্রসারিত হয়েছে, তাহলে হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন। আর যদি লেখা থাকে ধীরে ধীরে সংঘটিত হয়েছে, সংকুচিত হয়েছে বা প্রসারিত হয়েছে, তাহলে হচ্ছে কি সমষ্ণ পরিবর্তন। এটাও তোমরা একটু খেয়াল রাখবা। পিভি গামা এগুলো কত হবে, ধ্রুবক হবে। তাহলে ঠিক এই যে এটা এর মতো করে আমি যদি এগুলাকে লিখি, এক একটা চাপ এবং এক একটা আয়তনের জন্য যদি আলাদা আলাদাভাবে লিখি, তাহলে কি হবে, P1 V1 গামা ইকুয়াল ধ্রুবক, P2 V2 গামা ইকুয়াল ধ্রুবক। এভাবে আমি এন পর্যন্ত যেতে পারবো, Pn Vn গামা ইকুয়াল কত, ধ্রুবক। তো আলটিমেটলি কি দাঁড়াবে, সূত্রটা যদি লিখি, এটা সমান আমি এটা লিখতে পারবো না, এটা সমান ধ্রুবক, এটা সমান ধ্রুবক, তাহলে কি লিখতে পারবো, এটা সমান এটা, এই P1 V1 গামা ইকুয়াল হচ্ছে P2 V2 গামা। এটা হচ্ছে মুখস্থ করবা। এরপরে হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক আছে, ওটা আমি লিখে দিই। হ্যাঁ, কি ওটা কেমন, T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে T2 V2 গামা মাইনাস 1। এটা হচ্ছে কয় নম্বর সূত্রগুলো, 3 নম্বর। কার জন্য, রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য। এর এর আরো সূত্র আছে, ওটা কার মধ্যে, তোমার হচ্ছে চাপ এবং হচ্ছে তাপমাত্রার মধ্যে। হ্যাঁ, ওইটা হচ্ছে আমরা পরে লিখি, আগে হচ্ছে আমরা এই অঙ্কগুলো শিখি, তারপরে হচ্ছে আমরা এরপরে যাব। তো আজকে তোমরা কি করবে, এই সূত্রগুলো মুখস্থ করে নিবা। একটা একটা, তারপর হচ্ছে কয়টা, এই যে একটা সূত্র, দুইটা, এবং এইখানে একটা সূত্র, তিনটা। একটা সূত্র আছে, এটা আমি পরে দিব। এই তিনটা সূত্র মুখস্থ করে আমরা নেক্সট যে ক্লাস হবে আমরা এগুলোর কি করব, গাণিতিক সলিউশনগুলো করব। এবং আমি বলে রাখি, এগুলো কিন্তু সবগুলোই আমাদের, তোমরা বই খুলে দেখো, এগুলো সব প্রমাণ আছে। যেহেতু আমাদের পরীক্ষায় প্রমাণ লিখতে হয় না, তোমরা আপাতত পড়ে রাখো, যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমরা বুঝে নিব, কিন্তু যেহেতু পরীক্ষায় লিখতে হবে না, হ্যাঁ, সেক্ষেত্রে এটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নাই। পড়লে কি হবে, বুঝতে হবে, তাহলে হচ্ছে ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। না পড়লে তো আমাদের ভবিষ্যতে হায়ার লেভেলে যখন পড়তে যাবো তখন সমস্যায় পড়বো। আমাদের পড়তে হবে ঠিক,
কিন্তু হচ্ছে যেহেতু পরীক্ষায় কাজে লাগবে না, সেক্ষেত্রে আমরা ওর পিছনে বেশি সময় ব্যয় করব না। শুধুমাত্র ওইখান থেকে যেগুলো প্রয়োজন পড়বে, সূত্রগুলো প্রয়োজন পড়তেছে, কার কি নাম, এগুলো আমরা মুখস্থ করে আমরা সরাসরি কোথায় চলে যাব, গাণিতিক সমস্যা সমাধান করবো এবং আমরা সৃজনশীলে চলে যাব। এই পড়াগুলো দিয়েই কিন্তু একটা সৃজনশীল সমষ্ণ পরিবর্তন এবং রুদ্ধতাপীয় পরিবর্তন দিয়েই কিন্তু আমাদের কি হবে, সৃজনশীল সলিউশন করতে হবে। হ্যাঁ, তো ওই সূত্রটাও আজকে দিয়ে দিই। হ্যাঁ, ওই সূত্রটা লিখে নাও, তোমরা লিখে নাও যে হচ্ছে ওটা হচ্ছে এরকম, তোমার টির সাথে পি সম্পর্ক, তাহলে টি অন, হ্যাঁ, অন মাইনাস গামা ভাগ হচ্ছে গামা ইকুয়াল হচ্ছে টি টু অন মাইনাস গামা ভাগ হচ্ছে গামা। তাহলে এটা কয় নম্বর সূত্র? 4 নম্বর সূত্র। তাহলে এই সূত্রগুলো আমরা মুখস্থ করে হচ্ছে এই অঙ্কগুলো সলভ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।